কমেন্টও এসেছিল আমাদের কাছে, মানুষের অনেকেই জানতে চেয়েছিল যে কস্ট অফ লিভিং ব্যাঙ্গালোরে ঠিক কিরকম একটা রেঞ্জের হতে পারে। এক্সেল শিট বানাই, এক্সেল শিটের মধ্যে পুরো হিসাব করে করে যে কত টাকা কোথায় খরচা হয়েছে, কোথায় কাট ডাউন করা যেতে পারে, কোথায় এডিশনাল এক্সপেন্সেস দরকার হতে পারে। আই এম এ ভেরি ব্যাড ফাইন্যান্স হ্যান্ডলার। এই ফিক্সড কস্ট হচ্ছে সব থেকে প্রথমে, যেগুলো আমরা আগে থেকে প্ল্যান করে রাখি যে এই খরচাগুলো আমাদের প্রতি মাসেই হবে। ভেরিয়েবল কস্টের মধ্যে মান্থলি আমাদের যা এক্সপেন্সেস, একটা বাইরে থাকার জন্য যা যা এক্সপেন্সেস আমাদের পড়ে, গ্রসারি হতে পারে, সেটা ভেজিটেবলস, ফ্রুটস, তো খরচা হতে পারে, এবং লাস্টে ঠিক কতটা টাকা আমরা সেভ করতে পারছি। আমাদের মতো একটা মিডল ক্লাস কাপলের, ম্যারিড কাপলের যদি ব্যাঙ্গালোরে থাকতে হয় কিরকম খরচ পড়ে, একটা ছোট মোটো করে আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন জাস্ট অফিস থেকে ফিরলাম, বাজে 6:30। অফিস থেকে এসে এখনও ড্রেস কিছু ছাড়িনি। আমি ঢুকেছি 5-10 মিনিটই হয়েছে, অপেক্ষা করছি রিনির জন্য। রিনিকে ফোন করছিলাম ঢুকতে ঢুকতে, ও আই থিঙ্ক 10-15 মিনিট দূরেই আছে বললো। একবার ভেবেছিলাম নিচে অপেক্ষা করবো, তারপর রিনি বললেন না তুমি যাও। আর একটা সাথে সাথে নিউজ মাথার উপরে ভেঙে পড়লো, সেটা হচ্ছে সকালে তো দিদি আসেনি, মানে আরেক যে আমাদের দিদি আছে যে বাসনপত্র ধর, সে তো আসেনি। তার সাথে সাথে রূপাইদিও এখন ফোন করে বলেছে নাকি যে সেও আসতে পারবে না, তার শরীর খারাপ। আদৌ শরীর খারাপ না কি হয়েছে ভগবানই জানে, কিন্তু আসছে না। তো রান্নাবান্না পুরোটাই আমাদেরই করতে হবে আজকে দুই দিক থেকেই অসুবিধা, আজকে ম্যানেজ করতে হবে। একটাই রক্ষা, কালকে আমাদের টিফিন নেওয়ার নেই। কালকে আমার রয়েছে হলো অফিস আউটিং, অফিস লাঞ্চ আছে, টিম লাঞ্চ আছে। তো সেটার জন্য লাঞ্চ ক্যারি করতে হবে না, তবে রিনির তো করতেই হবে। দেখি রান্নাবান্নাতে কি হবে কি হবে না, কে করবে, আমি করবো না রিনি করবে, সেগুলো সব রিনি আসুক তারপরে ডিসাইড করবো। তবে এখন ভাইয়ের সাথে একটু বাইরে যেতে হবে। ভাই বললো যে ও আবার এখন তো ঘুরে টুরে এসেছে, আবার সেই ডায়েটে ঢুকতে হবে। তো ডায়েটিংয়ের জন্য কিছু জিনিসপত্র আনতে হবে, তো সেগুলোই আনতে ভাইয়ের সাথে চাই। চলো দেখি, জিজ্ঞাসা করে নিই আগে। আমি আর ভাইও বেরোচ্ছিলাম, আর তখনই রিনিও ঢুকেছে। কি শরীর খারাপ লাগছে না তোমার? বলছিলে যে পিঠ ব্যথা বলিনি, আজকে একটু বাইরে খাওয়া দাওয়া হয়েছে। কি খেয়েছো আজকে বাইরে খাওয়া দাওয়া? কিছু না, খালি অ্যারোমাস অফ বিরিয়ানিতেই যাওয়া, অ্যারোমাস অফ বিরিয়ানিতেই যাওয়া হয়। আবার তুমি তো টিফিন নিয়ে গেছিলে। টিফিন অল্প অল্প খেয়েছি ওখানে সবাই। ও বাবা, তুমি বেশ ভালোতেই আছো। সবাই শেষ করে দিয়েছে। আচ্ছা, তো রান্না বান্না আজকে আমি ইয়েটা বের করে রেখেছি, পাবদা মাছটা বের করে রেখেছি। হবে? হ্যাঁ হ্যাঁ। তুমি মনে হচ্ছে ল্যাপটপের কাজে ব্যস্ত, তার মানে আমাকে ঠেট যেতে হবে আর কি। না আমি রান্না করব না, আমি এখন একটু ওয়াক করতে যাব। আমিও যাব তো। তোমার সাথে যাব না, তুমি দিলে বড্ড বেশি সময় লাগে। আমি সময় লাগে না, আমি তাড়াতাড়ি হাঁটি। অনেকটা সময় থাকো নিচে। তো আমি বেশি হাঁটি। বেশি হাঁটা চলে না, গল্প করতে করতে তোমার। আমি তোমার সাথে মোটো গল্প করি না, যা। আর তো বাদ দাও, তুমি যাও নিজে নিজে। अब तुम्हारे रास्ते मैं अपने रास्ते। এটাই হয়, নিজে গল্প করে ঘুরতে থাকবে, গল্প করতে থাকবে, ফোনে কথা বলবে, সব করবে। আর দোষটা কার? দোষটা আমার। আমি নাকি ওকে দেরি করিয়ে দিই, ভাবতে পারো? মানে আমি বলে ওকে দেরি করে দিই। আমি এত স্পিডে হাঁটি, মাঝে মধ্যে আমার সাথে তাল মিলিয়ে রাখতে পারে না, আর আমি দেরি করি। ঠিক আছে, বুঝে গেলাম আজকে। ব্যাস, বহুত দুঃখ পেয়েছি মনে। তোমাদের সাথে এখন ফাইনালি দেখা হচ্ছে আমার। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকে দেখে নিয়েছে অলরেডি। হ্যাঁ, কিন্তু আমার সাথে সামনাসামনি কথা হয়নি। এখন তো ওয়াক করছি, একটু জোরে জোরে হাঁটা প্র্যাকটিস করছি। একটু পরেই বাড়ি চলে যাব। আজকে আবার জানো তো কুক আসেনি, আমার মন খারাপ। আমাকে নিয়ে আসবে বলেছিল, এই জন্য আমি ওর সাথে কথা বলছি না। আচ্ছা, এতক্ষণ তো ভালোই গল্প করছিলে। কথা তো তুমিও করছিলে। হ্যাঁ, আমার সাথে আসবে না করেও তো করছি। গল্প তো হয়, ওই জন্যই বলেছিলাম আসবো না। আজকে কুক দিদি আসেনি বলে আমাদেরকে রান্না করতে হবে, শরীরটা ভালো নেই। তো ঠিক আছে, মনে হয় একটা বাহানা দিয়েছে, পাক্কা বাহানা দিয়েছে। দেখো ওই কুক দিদি আর আমাদের আরেক দিদি, কি নাম, কমলা দিদি, দুজনে মিলে ঘুরতে গেছে, দুজনে একসাথে অফ। ঠিক আছে, এই সপ্তাহ অফ নিয়েছে, আমাকে বলবো তুমি সানডেতে আসবে সানডেতে। কেন আসবে না? এরকম করে প্রতি মাসে তো হয় না, এই মাসে 14 তারিখেও ছুটি নিয়েছে। ওরা তো আগে বলেছিল একটা তো ছুটি নেবেই না, ওটা ছিল না, এটা আগের কুকে। ওর 14 তারিখে নিউ ইয়ার, ওটা জানো তুমি কিছু বলতে পারবে না। বাট আজকে তো কোনো, আজকে শরীর খারাপ, আজকে কিছু তুমি বলতে পারবে না। না, বলতে তো হবেই।
রূপা দিদি আসে নেই, তাই আজকে কি রান্না হবে কখন হবে করতে করতে আমাদের দুজনেরই দেরি হয়ে গেছে। এখানে পাবদা মাছ বসানো হয়েছে, যাই হোক মানে হয়ে তো গেছে না, গল্প করতে দুজনে মত্ত হয়ে গেছে, এতটা ডিপেন্ডেন্ট এখন মানে মাথার মধ্যে এটাই চলে না যে রেডি থাকে উঠতে হবে করতে হবে, ওটাই উঠতে হবে করতে হবে, তাহলে হাঁটার পরে এসে বসার আর সুযোগ থাকতো না রান্নাঘরে। এখন বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করা হচ্ছে পাতলা করে, আর আলু ভাজা আর ভাত। পাবদা মাছের ঝালের চেহারাটা তোমাদেরকে একটু দেখাই। বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে একদম পাতলা করে ঝোলটা করেছি, যদি একটু সর্ষা গুঁড়ো অ্যাড করেছি, আর ভাত। এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। সাথে রিমো একটা দারুণ আলুর চচ্চড়ি বা ওই ভাজা ভাজা টাইপের করেছে টমেটো দিয়ে করেছি। এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, তোমার কালকে টিফিন হয়ে যাবে, একদম ব্রেকফাস্টের তরকারি। রিনি যে তোমাদের আলু ভাজাটা দেখালো, এটা আমার না খুব প্রিয় আলু ভাজা। কলেজে থাকতে খুব বানাতাম, তারপরে কি হলো আস্তে আস্তে মানে হয়তো ভুলেই গেছিলাম, আজকে হঠাৎ করে মনে হলো যে আবার সেই কলেজের আলু ভাজা বানাই। এই আলু ভাজাটা আমাকে বং শিখেছিল শতবিশা, আমার বান্ধবী, তোমরা হয়তো দেখেছো কোনো এক ব্লগে, ও আমাকে দেখেছিল। সাদা আলুর তরকারির মতো করেই হয়, কিন্তু শুকনো শুকনো হয়। তেলের মধ্যে, সর্ষা তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালিজিরা ফোড়ন পরে, তার উপরে একটু ডুমো ডুমো করে কাটা চৌকো চৌকো করে আলু পরে, আর সাথে একটু টমেটো, লাস্টের দিকে টমেটো দিয়ে নুন বাস, আর নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে নামিয়ে দিতে। যদি তোমাদের আলু ভাজার মধ্যে ঘি পছন্দ হয় তাহলে একটু হালকা করে ঘিও অ্যাড করতে পারো। আর পিছন দিকে রিনি চালিয়ে দিয়েছে হ্যারি পটার অ্যান্ড দি গবলেট অফ ফায়ার। কেন চালালে? এনিওয়ে চলো ডিনারটা করে নিই, তারপরে কথা বলছি। ডিনার করে উঠে দুজনেই এখানে প্রিজনার অফ আজকাবান, সরি হ্যারি পটার এন্ড দ্য প্রিজনার অফ আজকাবান দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। সেই করতে করতে এখন 11:30 বেজে গেছে। ও আমি টাইমই দেখি নাই, আমি 10:30 কেন ভাবছিলাম জানি না। দুজনেই তুমি আমাকে আটকাচ্ছিলে। হ্যাঁ আমি লিটারালি রিনিকে বলছি যে বসো একটা মুভিটা দেখে যাই, মুভিটা আমি এখন খেয়াল করলাম যে 11:30 10:30 না। এনিওয়ে বেকার ওদিকের কথা বলছি না। তবে তখন তোমাদেরকে বললাম যে আমরা একটু ডিসকাশন করতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো ভাবলাম আজকে কি ডিসকাশন করছিলাম সেটা নিয়ে তোমাদেরকে একটু ছোট্ট হিন্ট, নট হিন্ট, তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমাদের মনে হলো যে হয়তো এটা তোমাদেরও কিছুটা প্রয়োজন হতে পারে বা কোনোখানে দরকারে লাগতে পারে। কমেন্টও এসেছিল আমাদের কাছে, মানুষরা অনেকেই জানতে চেয়েছিল যে কস্ট অফ লিভিং ব্যাঙ্গালোরে ঠিক কিরকম একটা রেঞ্জের হতে পারে। না আমরা এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও করেছিলাম, সেটা 2 বছর, প্রায় 2-3 বছর আগে, 2022-এ করেছিলাম আই থিঙ্ক। যাই হোক, তো তখনের কস্ট অফ লিভিং আর এখনের কস্ট অফ লিভিং এর মধ্যে অনেক পার্থক্য আছে। তো কস্ট অফ লিভিং নিয়ে বেশি কিছু বলবো না, আজকে বলছি যে আমরা কি করে আমাদের এক্সপেন্সেস ম্যানেজ করি। আমরা দুজনেই ওয়ার্কিং, তা আমাদের হিসাব অবভিয়াসলি রাখতে হয়, অনেক রকমের খরচা থাকে, প্লাস বাড়ির বাইরে থাকি, এখানের মধ্যে এডিশনাল এক্সপেন্সেস অনেক বেশি। যারা নিজেদের বাড়িতে থাকে তাদের অবভিয়াসলি খরচ অন্যদিকে কমে যায়। তো সেইটাই আমরা অ্যাকচুয়ালিতে ডিসকাশন এটাই করছিলাম, যেহেতু মাসের শেষ, লাস্ট আর 2 দিন আছে, তো আমরা প্রতি মাসের শেষে সব হিসাব নিয়ে বসি এখন। এটা লাস্ট আই থিঙ্ক 6-7 মাস ধরে আমরা প্র্যাকটিসটা শুরু করেছি। আগেও হিসাব করতাম, কিন্তু এখন হিসাবটা করি একেবারে নোট করে লিখে, এক্সেল শিট বানাই, এক্সেল শিটের মধ্যে পুরো হিসাব করে করে যে কত টাকা কোথায় খরচা হয়েছে, কোথায় কাট ডাউন করা যেতে পারে, কোথায় অ্যাডিশনাল এক্সপেন্সেস দরকার হতে পারে সামনের মাসে, এই প্ল্যানিংগুলো আমরা করি। সেটাই আজকে বসে বসে করছিলাম। তো আমরা কোথায় কিভাবে এক্সপেন্স করি বা কোথায় কোথায় এক্সপেন্সেসগুলো হয় সেটাই ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আই হোপ তোমাদের সেটা অনেকটাই হেল্প করবে। তবে এই আলোচনাতে আর একটু এগিয়ে যাওয়ার আগে এটা বলে দিই, আমি কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং করতে সত্যি ভীষণ বাজে, মানে আমার মাথা এগুলোতে চলে না। আই এম এ ভেরি ব্যাড ফাইন্যান্স হ্যান্ডলার। আমার হাতে টাকা আসলে আমি ফুরফার করে উড়িয়ে দিই। রিনির সাথে বিয়ের পর এটা নিয়ে আমাদের মধ্যে বেশ অনেক আলোচনা, অনেক ডিসকাশন, অনেক ঝগড়া, আর্গুমেন্ট সব কিছু হয়েছে, এবং সেটা কয়েক বছর চলেছে। হ্যাঁ হ্যাঁ, মানে সত্যি কথা বলতে আই থিঙ্ক লাস্ট 1.5-2 বছর ধরে উই হ্যাভ গটেন ইনটু আ সার্টেন গ্রুভ যে হ্যাঁ এইভাবে করলে হবে। আর লাস্ট 6-7 মাসে আমরা জিনিসটাকে আরও সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু সত্যি কথা বলতে জেনারেলি এটা এক্সপেক্ট করা হয় যে ছেলেরাই সব ফিনান্সিয়াল প্ল্যানিং করে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয় না। আমাদের ক্ষেত্রে রিনি কিন্তু সবটা ফিনান্সিয়াল প্ল্যানিং মোস্টলি ওই করে। she handles finances better than I do. I'm very bad at managing expenses. তো I think রিনি শুরু করাটাই বেটার হবে। তো ফার্স্ট
ফিনান্স ম্যানেজ করাটা এটা কিন্তু খুব টাফ ব্যাপার নয়, কিন্তু খুব ছোট বয়স থেকে এগুলো যদি আমরা করে থাকি তাহলে এই জিনিসগুলো যত বড় হই না আস্তে আস্তে প্ল্যান করাটা অনেক ইজি হয়ে যায়। আমি একটা ছোটো ইনসিডেন্ট দিয়ে স্টার্ট করছি। তো যখন আমি ফার্স্ট হস্টেলে গিয়েছি, তো অবভিয়াসলি আমাদের সবার হাতে একটা পকেট মানি থাকতো। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যেখানে আমার বাবা আমাকে বলেছিল যে তুমি একটা খাতার মধ্যে লিখবে তোমার ফিক্সড কস্ট কী কী থাকে, কারণ আমরা যে বাইরে থাকি সেটা তখন আর কলেজে হস্টেলে আর কত ফি, কলেজে একটা হস্টেলে একটা ফিস থাকতো, তার মান্থলি একটা খরচা থাকতো, এর বাইরে সব কিছু মিলিয়ে ওষুধ কেনা বা টুকিটাকি যা কিছু যদি দরকার হয় সব মিলিয়ে ওই খাতাটার মধ্যে কিন্তু নোট করা হতো, এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সেই কাজটা আমরা করছি। তো এই জিনিসটা আমাকেও বলা হয়েছিল, কিন্তু অ্যাজ আই সেড আমি খুব বাজে ম্যানেজ করি ফিনান্সেস। 1 মাস করেছি, তারপরে হয়তো ভুলে যেতাম। তো এইভাবে আমার এরকম বলবো না যে আমি খুব বাজেভাবে টাকা উড়াতাম, যেটা জেনারেলি হস্টেলে থাকলে হয়, ছেলেরা এদিক ওদিকে টাকা উড়ায়। আমি কিন্তু খুব বাজে টাকা উড়াতাম না, কিন্তু হিসাব রাখতাম না যে এক্স্যাক্টলি কোথায় খরচা হচ্ছে। টাকা ওড়ায় না, যেমন না যে অনেকেই আছে নিজের উপরে অনেক খরচা করে ফেললো বা বাজে নেশাগ্রস্ত বা অন্য কিছুতে, মানে আমি সব নিয়ে বলছি না, অনেক রকম ইনসিডেন্টস হয়, তো সেটা নয়। বাট ওর হাতে টাকা থাকলে ও খুব খেতে ভালোবাসে। হ্যাঁ, যেটা সত্যি হতো যে হয়তো বাইরে গেলাম, চলো আজকে একটু এখানে খেয়ে নিই, চলো ওখানে খেয়ে নিই, বা ঘুরতে চলে যাই, বা চলো শপিং করে ফেলি, এটা কিনে ফেলি, ওটা কিনে ফেলি। ভালোবাসে কেনাকাটা করতে, সোজা কথা কেনাকাটা, সে খাওয়া দাওয়া কেনাকাটা বলো, কিছু রান্না করতে হবে, চলো আজকে ভালো মন্দ কিছু রান্না করি। তো হয়তো একটা ইনগ্রেডিয়েন্ট এটা না হলেও হয়ে যায়, তো আমি কিন্তু আমার তখন মনে হয় না কেন আমি এটা বাদ দেবো, নিয়ে আসি। হয়তো ওই একটা রান্নার মধ্যে এইটুকু পরিমাণ লাগলো, তারপর জিনিসটা ওয়েস্ট পড়ে থাকে। তো আমার এই জিনিসগুলো খুব বেশি ছিল, যেটা আস্তে আস্তে এখন কমিয়ে আনার চেষ্টা করেছি। অনেকটা হয়েছে, 50% হয়েছে, এখনও বলবো না 100% করতে পেরেছি। 50% হয়েছে, 50% ওয়ার্ক ইন প্রগ্রেস। তবে এদিক ওদিকের কথা অনেক বলেছি, আমরা কিভাবে ম্যানেজ করি সেখান থেকে শুরু করি। তো সবার ফার্স্টে যে ফিক্সড কস্টের ব্যাপারটা বললাম, এটা তোমরা যে কোনোভাবেই করতে পারো। আজকাল তো সবার কাছে ল্যাপটপ থাকে, কম্পিউটার থাকে, তো সেখানে এক্সেল শিটে মেনটেন করাটা ইজ ভেরি ইজি। আমরা একটা দুজনের ইমেল আইডিতে গুগল শিট বানিয়ে রেখেছি, যেটা দুজনের সাথেই শেয়ার করা আছে। যার যখন বড় এক্সপেন্সেস থাকে তখন ওখানে লিখে দিই, সেটা সবসময় অবভিয়াসলি মাথায় থাকে না, তাই মাসের শেষে নিয়ে বসি। মাসের শেষেও কিন্তু অনেক সময় ভুলে যাই, এটা যদি অ্যাটলিস্ট উইকলি একটা আপডেট করা যায় না, খুব হেল্প হয়, সেটা আমি দেখেছি। তবে ফিক্সড কস্টের কথা যেখানে এসছে, তো প্রথমেই বলি ফিক্সড কস্ট হচ্ছে সব থেকে প্রথমে যেগুলো আমরা আগে থেকে প্ল্যান করে রাখি, যে এই খরচাগুলো আমাদের প্রতি মাসেই হবে, আর এটাকে এড়িয়ে যাওয়া যাবে না। যেমন ফার্স্ট, বাড়ির রেন্ট, এটা একদম ইম্পর্টেন্ট। রেন্ট অ্যান্ড মেনটেনেন্সের এটা হিসাব থাকে। সেকেন্ড থাকে ক্রেডিট কার্ড বিলস, আমরা যেহেতু ক্রেডিট কার্ড মাঝে মাঝে ইউজ করি, তো ক্রেডিট কার্ড বিলস প্লাস ইউটিলিটি বিলসের মধ্যে ইন্টারনেট হয়ে গেল, মেড হয়ে গেল, ফোন বিলস হয়ে গেল, তো এগুলো এই ইউটিলিটি বিলসগুলো পে করতে হয়। তারপরে আসে হলো ইন্স্যুরেন্সেস এন্ড ইনভেস্টমেন্টস রয়েছে, সেটা যেখানে ফিক্সড অ্যামাউন্ট থাকে, বা এর বাইরে যদি তোমরা কোনো রকম ছোট ছোট আরডি বানাচ্ছো বা কিছুটা সেভিংস অ্যাকাউন্ট আলাদা করে সরিয়ে রাখছো, তো সেগুলো কিন্তু এক্সপেন্ডিচারের আন্ডারে পড়ে। তোমরা লাইফ ইন্স্যুরেন্স নাও, হেলথ ইন্স্যুরেন্স নাও, এসআইপি করো, মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করো, যেখানে যে ইনভেস্ট করছো সেগুলো হচ্ছে ফিক্সড কস্ট, যে আমার প্রতি মাসে এই রেকারিং কস্টগুলো আসবে। তো সেটা আমরা প্রথমেই হিসাব করে লিখে রাখি যে এই কস্ট আসবে। এবার যেটা দুজনের স্যালারি আসে, স্যালারির মধ্যে থেকে এই কস্টগুলো বেরিয়ে যাওয়ার পরে নেক্সট আমরা যেটা করি সেটা হচ্ছে হলো বাজেটিং, যে আমাদের যেগুলো ভেরিয়েবল কস্ট আছে, ভেরিয়েবল কস্টের মধ্যে মান্থলি আমাদের যা এক্সপেন্সেস, একটা বাইরে থাকার জন্য যা যা এক্সপেন্সেস আমাদের পড়ে, গ্রসারি হতে পারে, সেটা ভেজিটেবলস, ফ্রুটস, গ্রসারির মধ্যে ড্রাই গ্রসারি প্লাস ভেজিটেবলস, ফ্রুটস, আমাদের কমিউট, অফিস যাওয়া আসার খরচ, এগুলো ভেরিয়েবলই পড়ে, কারণ অ্যাকচুয়ালি বলতে গেলে ফিক্সড ধরতে পারো, কিন্তু এটা সব প্রতি মাসে কিন্তু ফিক্সড হয় না। তোমরা হয়তো খেয়াল রেখেছো সেটা প্রতি মাসে হয়তো ফিক্সড হয় না, কখনো কম বেশি যে মাসে যেরকম দরকার। আমরা এটাকে ভেরিয়েবল কস্টের আন্ডারে ধরি, যে এই মাসে এতদিন অফিস থাকতে পারে, তো এখানে এত টাকা লাগতে পারে, এটা আমরা এইভাবে ভেরিয়েবল এরকম হবে। এটার মধ্যে একটা কনসিয়াস ডিসিশন আমরা নিয়েছি যে একটা লিস্টিং করে নেওয়া, কারণ এটা আমাদের সাথে সাথে আমরা দেখেছি প্রচুর মানুষের ফেস করে, যখনই ডিমার্টে যাওয়া হয়, হয়তো 10টা জিনিসের কেনার আছে, কিন্তু কিনে আনা হয় 15-16টা আইটেম বা 20টা আইটেম, যেটা এক্সট্রা, এবং এটাতে আমরাও কিন্তু প্রচুর সাফার করেছি, সত্যি করেছি। মাসের এরকমও হয়েছে যে মাসের গ্রসারি আমরা প্ল্যান করে গেছি যে আরে হ্যাঁ ঠিক আছে 3-4 হাজার টাকাতে তো গ্রসারি হয়ে যাবে,
শপিং করে যখন বিলিং সেকশনে দাঁড়িয়ে গিয়ে করছে 7-8 টাকাতে চলে যাচ্ছে, তারপরে বাড়িতে আসা বাদ দেওয়ার মতো থাকছে, তখন আচ্ছা ঠিক আছে হয়ে যাচ্ছে। সত্যি হয়, সেটা সত্যি হয়, তোমরাও হয়তো ফেস করেছো। তো এখন আমরা যেগুলো করার চেষ্টা করি সেটা হচ্ছে একদম লিস্ট বানিয়ে যাই যে এক্স্যাক্টলি এটাই আনা হবে, তার বাদে একদম আমরা ওখানে দাঁড়িয়ে ডিসাইড করি। যদি এরকম এক্সট্রা জিনিস কিছু নেওয়ার থাকে যেটা আমাদের চোখে পড়ে, আমরা দাঁড়িয়ে ওখানে আলোচনা করি যে ইজ ইট অ্যাকচুয়ালি নেসেসারি, আমাদের এটা কি সত্যি প্রয়োজন আছে, বা এইটাকে কি আমরা নেক্সট মান্থে শিফট করতে পারবো, যে এই জিনিসটা আমাদের এই মাসে না নিলে কি এটা নেক্সট মাসে নেওয়া যেতে পারে। তো ওইভাবে আমরা জিনিসটাকে প্ল্যান করি। ইভেন বাড়িতে অবভিয়াসলি সব কিছু তো একসাথে এক মাসে শেষ হয় না, তো অনেক কিছু স্টোর হয়ে থাকে, তো সেটারও একটা চেক করে নেওয়া যে কী কী অ্যাকচুয়ালি লাগবে। যেমন প্রতি মাসে তো আমরা মশালাগুলো কিনি না, বা ডাল বেশি করে কিনা আনা হলো, বা কিছু এক মাসে কম বেশি করে করে আমি দেখেছি মোটামুটি কিন্তু 2,500-3,000 টাকা আরামসে সেভ হয়। 3,000-এর মধ্যে আরামসে পুরো মাসে আমাদের যে গ্রসারি ইনক্লুডিং চাল মানে এভরিথিং চলে আসে। তার বাদে যেটা তোমাদেরকে বললাম গ্রসারি শপিং, এগুলো হচ্ছে ড্রাই গ্রসারিজ অ্যান্ড হাউস হোল্ড আইটেমস। তার বাদে যেগুলো গ্রিন গ্রসারি বলতে সবজি, ফ্রুটস, মাছ, মাংস, এগুলোরও আমরা এখন একটা বাজেটিং করে রাখি যে মাসে এই জিনিস এত টাকা আমাদের মাছ মাংসের জন্য থাকবে, এত টাকা আমাদের সবজি বাজার বা ফ্রুটসের জন্য থাকবে। এটা করাতে অ্যাকচুয়ালিতে দেখলাম যে অনেকটা সুবিধা হয়ে যায়। মানে ধরে নিলাম যে এই মাসে আমি ঠিক আর 2,000 টাকা এই খাতায় রাখবো, এর মধ্যেই আমি খরচা করব, তো ওই হিসাবটা করে নিলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় পুরো মাসটাকে প্ল্যান করা। নাহলে আগে কি হতো, এটা আমি যেহেতু মাছটা কিনতে যাই জেনারেলি বাজার করতে গেলে এক্সপেন্সটা তখন আমি ঠিক আছে এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, এটা তখন এটা হতো হয়তো একসাথে অনেক মাছ নিয়ে আসলাম, মানে 2,000 টাকার মাছ নিয়ে এসে বললাম, তখন মাছগুলো পড়ে রয়েছে, মানে জিনিসগুলো অপচয় হতো, সত্যি কথা বলতে অপচয় হতো। এখন আমরা প্ল্যান করে আনি যে ঠিক আছে এই সপ্তাহে এতদিনে রান্না হবে, আর প্লাস এখন কাজের মাসি থাকাতে মানে রান্নার দিদি থাকাতে আরও একটা জিনিস হয়েছে যে আমরা আগের থেকে প্ল্যান করি যে এই দিন ভেজ হবে, এই দিন নন ভেজ হবে, এইভাবে দুটো পদ রান্না হবে, মোটামুটি একটা আইডিয়া করে নিই। তার বাদে এডিশনাল কিছু হলে তো আমরা ওইভাবে ভেরিয়েবল কস্টটাকে ম্যানেজ করি। তো এটা হলো ভেরিয়েবল কস্ট। এর বাদে যেটা কস্ট থাকে সেটা হচ্ছে পার্সোনাল এক্সপেন্সেস। পার্সোনাল এক্সপেন্সেস এটা আই থিঙ্ক সত্যি কথা বলতে পার্সোনাল এক্সপেন্স ছেলেদের পার্সোনাল এক্সপেন্সেস বলতে একটু কমই হয়। এটাতে মানে ইটস নট সামথিং টু বি প্রাউড অফ অর সামথিং টু, মানে আমি এখানে রিনিকেও কোনো করছি না যে হ্যাঁ ওর বেশি খরচা, এটা মেয়েদের খরচাটা একটু সত্যি বেশি হয়। আমরা ছেলেরা যেরকম স্কিন কেয়ার বলো বা ইয়ের পিছনে খুব একটা এত থট লাগাই না, এখন তাও আমি করি। করে বলতে কিনে আনি কিন্তু ইউজ করা নেই, খুব কম হয়, মানে আমি ইউজটা সত্যি যেহেতু আমার অভ্যাসে নেই এটা কম হয়। বাট মেয়েদের যেরকম কিছু মেকআপ আইটেমস বলো বা শ্যাম্পু বলো বা শেষ নেই। দেখো যদি করতে বসে মেয়েরা তাহলে প্রচুর কিছু কেনাকাটি করা যায়, আমিও প্রচুর কিনি, কিন্তু ইচ্ছা করে সেটাকে একটা বাজেটের মধ্যে রাখার চেষ্টা করি, হয়তো 10 থেকে 12,000 টাকা দুজনের সব মিলিয়ে, এবং তার শপিং ইনক্লুডেড এভরিথিং মানে যদি আমরা একটু ঘুরতে গেলাম বা একটু বাইরে খেলাম বা তার সাথে কিছু কেনাকাটি হলো, তো এই ধরনের একটা বাজেটিং পার্সোনাল কস্টের মধ্যে আমরা আমাদের বাইরে ডিনার করতে যাওয়া, মাসে একবার আমরা ভালো কোথাও ডিনার করতে যাব, এটা একটা প্ল্যান করে রাখি যে হ্যাঁ এই মাসে এখানে একটা জায়গায় ভালো কোথাও যাব। যেমন এই মাসে ধরো আমাদের প্ল্যান ছিল আগের থেকেই যে আমরা পয়লা বৈশাখে অবভিয়াসলি কোথাও একটা ভালো মন্দ খাবো, বাড়িতে খেলেও বা একটা এডিশনাল এক্সপেন্স হবে। তো এই জিনিসগুলো আমরা ওইভাবে প্ল্যান করে রাখি যে এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল এক্সপেন্সেসের মধ্যে পড়ে। প্লাস শপিং এডিশনাল, ধরো এই নতুন কাপড় জামা কিনা বা কাউকে গিফট দেওয়া, এগুলো আমরা এডিশনাল কস্টের মধ্যে এড করে রাখি। আর এই প্ল্যানিংটা না মাসের একদম শুরুতেই আমরা দুজনে একটু বসে করে নিই যে হ্যাঁ ঠিক আছে এত এত খরচা হতে পারে এবং লাস্টে ঠিক কতটা টাকা আমরা সেভ করতে পারছি, ওইটা যদি মাথায় থাকে না তাহলে অনেকটা প্ল্যান করে করা যায়। তো এই যে আজকে যে আমরা যেটা হিসাব করতে বসেছিলাম সেটার মধ্যে এই পুরো মাসে কত খরচ হয়েছে সেটাও হিসাব করেছি, প্লাস নেক্সট মাসে আমাদের কি কি ফিক্সড কস্ট আছে, কি কি ভেরিয়েবল কস্ট হতে পারে, মোটামুটি একটা হিসাব নিয়ে রেখেছি। এর বাদে অবভিয়াসলি একটা আমরা মিসসেলেনিয়াস কস্ট করে একটা ধরে রাখি, ধরো একটা 5,000 টাকা এক্সট্রা ধরে রাখি, বাড়িতে যখন তখন যা কিছু দরকার হতে পারে, একটা ইমার্জেন্সি আসতে পারে, ছোটখাটো ইমার্জেন্সি, নট মেজর ইমার্জেন্সি। মেজর ইমার্জেন্সির জন্য অবভিয়াসলি সবার নিজস্ব সেভিংস থাকে। ছোটখাটো ইমার্জেন্সি, কোথাও একটা যেতে হলো, কোথাও কিছু একটা কিনতে হলো, বাড়ির কিছু ড্যামেজ হয়ে গেল, তো বা এখন এই মোমেন্টে আমরা তোমরা জানো যে যেহেতু বাড়িতে একটু একটু করে আমরা গোছানোর চেষ্টা করছি, তো এভরি মান্থ আমাদের কিছু না কিছু এডিশনাল কস্ট আমরা এটার জন্য ধরে রেখেছি।
রেখেছি যে আজকে এই মাসে এটা করবো, এই মাসে এটা করবো, লাইক দ্যাট। সব কিছু একসাথে করার কোনো রকম প্ল্যানও নেই, এবং যতটা সময় নিয়ে এটাকে করতে পারবো আই থিঙ্ক সেটাতে আমাদেরও সুবিধা হবে। তো এইগুলো প্ল্যানিংয়ের সাথে সাথে এখন আরও 2-3টা, এখন যেহেতু পুজোর সিজন আস্তে আস্তে আসছে, এখন আমরা প্ল্যানিংয়ের মধ্যে আরও কিছু জিনিস কনসিডার করা শুরু করেছি। যেমন পুজোর বাজারটা আগের থেকে একটু করে রাখা, সবার জন্য কার জন্য কি কি কিনতে হবে, কত এক্সপেন্স হতে পারে, এগুলোকে আগের থেকে, কারণ জেনারেলি আইডিয়াটা এটাই হয় যে আমরা পুজোর 1 মাস আগে হয়তো বাজার করতে যাই, আর 1 মাসে প্রচুরটা খরচা পড়ে যায়। তখন না ওটা, যদিও এগুলো অবভিয়াসলি সেভিংস থেকে বের হয়, কিন্তু একসাথে বের হলে তখন গায়ে লাগে, অনেকটা চাপ হয়ে যায়, সবারই হয়। তো তখন এই জন্য আমরা রাইট, তো এখন আমরা এই জন্য কি করা শুরু করেছি যে আগের থেকে প্ল্যান করছি যে ঠিক আছে 2-3 মাস আগের থেকে, ধরো টোটাল যদি আমাদের 10,000 টাকার প্ল্যানিং আছে, ওটাকে 3,000 3,000 মাসে ডিভাইড করে দেবো। দেন যদিও এটা এখনো প্ল্যানিং স্টেজেই আছে, এটা আমরা এবার ভেবেছি যে অ্যাটলিস্ট 2-3 মাস আগে থেকে কিছু কিছু করে পুজোর জিনিস বা কাউকে দেওয়া যা কিছু থাকবে আমরা সেটাকে আগে থেকে প্ল্যান করে রাখবো। তো এইভাবে আমরা আমাদের এক্সপেন্সেস গুলো ম্যানেজ করি। এগুলো আবার বলছি, রিসেন্টলি এই প্রসেস শুরু করেছি। হিসাব আগেও করতাম, ভার্বালি করতাম, এখন লেখে করাতে দেখছি আরও সুবিধা হয়। যেমন আমরা জেপ্টো থেকেও কিন্তু অর্ডার করা অনেক কম করে দিয়েছি। আগে এরকম হতো, দরকার পড়লেও বাস অর্ডার করে দিলাম, দরকার পড়লেও তো 2-3টা জিনিস অর্ডার করে দিতাম। ওটাতে কি হচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস পারচেজটা খুব বেশি হয়ে যাচ্ছে, দরকার নেই তাও জিনিসটা কেনা হয়ে গেল, কারণ ফ্রি শিপিং করতে হবে 99 রুপিস অবধি, না হলে এক্সট্রা জিনিস অ্যাড করতে হলো। হয়তো বাড়িতে জিনিসটা আছে, আচ্ছা ঠিক আছে শেষ হয়ে যাবে, আরও 2টো আনিয়ে রাখি, এই করতে করতে না এক্সট্রা অনেক খরচা হতো। এখন আমরা ডেলিভারেটলি এইভাবে প্ল্যান করি যে সপ্তাহে একবারের বেশি যেন জেপ্টো থেকে অর্ডার না করতে হয়, সেটাও যদি খুব প্রয়োজন পড়ে যায়। ইভেন বাইরের খাওয়াটাও আমরা একদম কমিয়ে দিয়েছি, প্লাস ওই ছোটখাটো একটু মোমো খেলাম বা ফুচকা, ওই যে বললাম আমাদের একটা মিসসেলেনিয়াস এক্সপেন্স রাখি, ওই মিসসেলেনিয়াস এক্সপেন্সেস এর মধ্যে আমরা এটাও ধরে রাখি যে যদি কিছু অর্ডার করতে হয়, একটু পিৎজা অর্ডার করে নিলাম কোনোদিন, বা কোনোদিন একটু কিছু বাইরে খেতে ইচ্ছা করলো, সেই তা বলে এটা মোমো আর ফুচকা খাওয়াতে ধরছি না। মোমো আর ফুচকা খাওয়াটা ইজ জাস্ট ইট গেটস অ্যাকিউমুলেটেড ইনটু এভরিথিং। তো এইভাবে আমরা আমাদের এক্সপেন্স ম্যানেজ করি। সো এখানে কিছু একটু আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমরা কস্ট অফ লিভিংটা জানতে চাও তাহলে মোটামুটি আজকের ডেটে কস্ট অফ লিভিং বলতে এটা নিয়ে একদম আলাদা করে একদম প্রতিটা জিনিস ভেঙে ভেঙে বলতে হবে, তাও একটা ওভারঅল ভিউ দিচ্ছি। আমাদের মতো একটা মিডল ক্লাস কাপলের, ম্যারিড কাপলের যদি ব্যাঙ্গালোরে থাকতে হয় কীরকম খরচ পড়ে একটা ছোটো মোটো করে আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের। ম্যারিড কাপল আমি এজিউম করছি যে একটা 2 BHK লাগবে, কারণ ফ্যামিলিজ আসা যাওয়ার মধ্যে থাকে। যদি 2 BHK রাখো, তো 2 BHK নিতে গেলে ব্যাঙ্গালোরে 20,000 এর নিচে কিছু পাবে না। 20,000 যদি একটু ভিতর দিকে যাও, যদি একটু রাস্তার কাছাপিঠে থাকতে চাও 30,000 এটা ধরে রাখো। সো অ্যান্ড এর মধ্যে মেইনটেনেন্স ইনক্লুড হতেও পারে বা অ্যাডিশনালও হতে পারে, তো ধরে রাখো 25,000 ইজ অ্যান অ্যাভারেজ অ্যামাউন্ট ফর আ 2 BHK ইন ব্যাঙ্গালোর। তার বাদে এই যে ফিক্সড কস্টের মধ্যে এবার তোমাদের যদি তোমরা হেলথ ইন্স্যুরেন্স নিতে চাও, তোমরা যদি লাইফ ইন্স্যুরেন্স করিয়ে রাখেছো, তোমরা যদি ইনভেস্টমেন্ট করছো, সেগুলো কমপ্লিটলি সম্পূর্ণটা নিজেদের পার্সোনাল চয়েস। তো সেটার মধ্যে তোমরা আবার হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কেউ 5,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 2,000 টাকারও হেলথ ইন্স্যুরেন্স করায়। আমি কস্ট অফ লিভিং এর মধ্যে খুব একটা ভাবে ধরবো না, এগুলো হচ্ছে মান্থলি এক্সপেন্সেস, যেটা তুমি যে কোনো জায়গায় থাকো তার সাথে ব্যাঙ্গালোরে কোনো সম্পর্ক নেই। রাইট, সো এগুলো জাস্ট এডিশনাল এক্সপেন্সেস এর কথা বলছি। তার বাদে আমাদের ইউটিলিটি বিলসও তোমাদের এখানে এগুলো again Wi-Fi is an essential need, so you will need an Wi-Fi এখানে 1,500 টাকা মিনিমাম ধরে রাখো। ব্যাঙ্গালোরে যদি তোমরা মেড রাখতে চাও, নরমাল যে মেড যারা 4,000 টাকা, 3,000 একটা অ্যাভারেজ রেট আছে। এবার এটা এরিয়া বেসিসে ডিপেন্ড করে, 2,500 থেকে 3,000 টাকা মিনিমাম ধরে রাখতে হবে। কুক যদি আনতে চাও 3 থেকে 4,000 টাকা ভেরি অ্যাট দ্য লিস্ট ধরে রাখতে হবে কমে। প্লাস এখানকার ট্রাভেল এক্সপেন্স হচ্ছে হিউজ, তো ওইটার জন্য এটা তোমরা যদি কস্ট অফ লিভিং এর মধ্যে ধরতে চাও তাহলে হ্যাঁ এখানে একটা কস্ট রয়েছে অনেক। তো এখানে যদি তোমাদের নিজস্ব গাড়ি আছে তো পেট্রোল কস্ট অ্যাড হবে, যদি 2 হুইলার আছে বা ইলেকট্রিক 2 হুইলার যদি থাকে তাহলে তোমাদের ওখানে এডিশনাল যেটা ইলেকট্রিসিটি চার্জেস হবে সেটা অ্যাড হবে। ধরো আমরা যেটা দেখলাম, যেহেতু অর্পিতা আর প্রকাশের ইলেকট্রিক ভেহিকেল, ওদের গাড়ি চার্জ করতে মোটামুটি মাসে ওদের এডিশনাল যেটা ইলেকট্রিসিটি বিল আসে ওটা 2,500 থেকে 3,000 টাকা ওদের ইলেকট্রিসিটি বিল আসে। এছাড়া ওদের আলাদা করে কোনো এক্সপেন্স নেই
নেই, পেট্রোলের নেই। তো এবার পেট্রোল যদি তোমরা খরচ করছো তো ওইটাতে আবার কত টাকা খরচ হয় সেটার একটা এস্টিমেট থাকবে। তার বাদে যদি অফিস যাওয়া আসা করছো, এগুলো যদি তোমরা পাবলিক ট্রান্সপোর্ট নিচ্ছ তো পাবলিক ট্রান্সপোর্টের অ্যাডিশনাল যেটা কস্ট হতে পারে সেটা হবে অনেকটা বেশি। এছাড়া আরেকটা যেটা এক্সট্রা চার্জেস ব্যাঙ্গালোরের সব জায়গায় অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ওয়াটার কস্ট। মানে এভরি মান্থ কিন্তু আমরা ওয়াটারের জন্য একটা এক্সট্রা চার্জ বেয়ার করি। সো আমাদের এখন আপাতত গরম দিন, তো গরম দিনে মোটামুটি 1000 টাকা প্রতি মাসে ধরে রাখি। শীতের দিনে এটা একটু কম ছিল, 400 থেকে 500 টাকা পর্যন্ত আসতো। তো এটা হচ্ছে ওয়াটার চার্জেস। তার বাদে ইলেকট্রিসিটি বিল আমি কস্ট অফ লিভিংয়ে ব্যাঙ্গালোরে ধরছি না, কারণ তাও তোমরা যদি চাও ধরে রাখতে পারো 1000 টাকা। এবার যদি তোমাদের কাছে ওই গৃহজ্যোতি স্কিমটার মধ্যে তোমরা অ্যাপ্লাই করে থেকেছো তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে। আমরা লাস্ট অনেক মাস ধরে বিল ইনফ্যাক্ট আমাদের পে করতেই হয়নি। এবং ব্যাঙ্গালোরে কিন্তু সবজি বা মাছ মাংস এইসব জিনিসেরও বেশ দাম রয়েছে। তোমরা যদি মাসে মোটামুটি 2000 টাকা ধরেই রাখতে পারো সবজি কেনার জন্য, এভরি উইক 500, এভরি উইক 500, তো 4 সপ্তাহের মধ্যে 2000 টাকা শুধু সবজি কেনার জন্য। এবার মাছ মাংসতে অ্যানাদার 3 থেকে 4000 টাকা মাছ মাংসতে লেগে যাবে। সো এই সব যদি তোমরা সেইভাবে খাওয়া দাওয়া করো, মানে একটা অ্যাভারেজ ভেজিটেবল একটা ব্যাগও কিন্তু 500 টাকা নিচে কিছু আসবে না। তার বাদে এই যে বললাম মাছ মাংস, এটার তোমাদের উপর ডিপেন্ড করে কোন কিভাবে ইয়ে করো। এটা তো যদি তোমরা মাছ মাংস, এটা অ্যাগেন কনজিউম মানে তোমাদের কনজিউমেবল হ্যাবিটসের উপরে। তার বাদে এডিশনাল আর কি থাকলো? গ্যাস বিল যেগুলো 1000 টাকা 1500 টাকা ধরে রাখো। এবার যদি তোমরা প্রাইভেট গ্যাস নিচ্ছ তো 1500 টাকা, যদি মানে বেসিক্যালি ওই বই বানিয়ে গ্যাস নিচ্ছ ইন্ডিয়ান বা এসব, তাহলে মোটামুটি 1200 থেকে 1300 টাকা। আমাদের দিকে পাইপলাইন গ্যাস আসে তো আমাদের 2 মাসের বিল একসাথে আসে, 2 মাসের মধ্যে আমাদের 1200 থেকে 1300 টাকা বিল আসে। পাইপলাইন গ্যাসে দেখলাম একটু খরচটা কম হয়। সো দিস আর বেসিক এক্সপেন্সেস। তোমরা যদি ব্যাঙ্গালোরে থাকছো, এবার তার বাদে যদি মাসে কোথাও ঘুরতে যাচ্ছ বা একটু শপিং এন্ড অল অফ দ্যাট, দেন ইউ ক্যান অ্যাড another 5 to 10,000 টু ইয়োর লিস্ট। তো সব মিলিয়ে ব্যাঙ্গালোরে একটা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির যদি থাকতে হয়, উইথাউট আই এম নট কনসিডারিং দ্য সেভিংস পার্ট, সেভিংস তোমরা যেভাবেই, এটা তোমাদের সম্পূর্ণটা তোমাদের উপরে, শুধু এক্সপেন্সেসের জন্য 50 to 60,000 ধরে রাখো, যেখানে তোমরা মোটামুটি গুছিয়ে হয়তো অনেকটাই ম্যানেজ করে নিতে পারবে। সো দিস ওয়াজ টুডেজ ডিসকাশন। আই নো এটা সবার জন্য হয়তো একটু ইন্টারেস্টিং নাও হতে পারে সবার জন্য। অনেকেই যারা তোমরা আমাদের থেকে এই জিনিসটা জানতে চেয়েছিলে তাদেরকে জানিয়ে যারা ধরো ব্যাঙ্গালোরে মুভ করবে ভাবছো বা নতুন জবের জন্য চেষ্টা করছো, তো এই কয়েকটা থটস তোমরা মাথার মধ্যে রাখতেই পারো। অ্যাগেন রিনি যেহেতু বললো যে যারা নতুন ব্যাঙ্গালোরে মুভ করছো, ইফ ইউ আর ম্যারিড অ্যান্ড কামিং ডাউন টু ব্যাঙ্গালোর, আই উড সাজেস্ট স্টার্ট উইথ আ 1 BHK তে মুভ করো। অনেক পরে রিয়েলাইজ করেছি যে আমাদের হয়তো 1 BHK করলে বেটার হতো, যখন আমরা 2021-এ যখন আমরা ফার্স্ট অ্যাকচুয়ালিতে একা থাকা স্টার্ট করি। 2 BHK নেওয়াতে আরো একটা কি হয়েছে, যেহেতু একটা রুম ফাঁকা পড়ে থাকতো তখন আমরা মনে হতো এই রুমটার মধ্যে কি লাগবে, এই রুমটা তো জিনিসেরও এক্সপেন্স অ্যাড হয়ে গেছে। তা আর সত্যি বলতে দেখো মাওরা আসলেও ওই হার্ডলি বছরে 2-3 মাসের জন্যই আসা হয়, একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আই উড সাজেস্ট যদি আসছো তাহলে 1 BHK থেকে শুরু করো, এন্ড দেন ইভেন্চুয়ালি ইউ ক্যান ফিগার আউট লোকেশন এরিয়া ওয়াইজ তোমরা কোন দিকে থাকতে চাও পুরোটা। দেন একটু সময় নিয়ে যদি তোমরা 2 BHK তে যাও, আই থিংক সেটা অনেকটা বেটার হবে। মানে এটা আমাদের সাজেশন, আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে বলছি আমরা। রাইট। সো এন্ড again another suggestion would be two-wheeler is a necessity in Bangalore. যদিও আমরা এখন two-wheeler ইউজ করছি না, আপাতত করছি না ফর various other reasons, বাট একটা টু-হুইলার থাকলে খুব সুবিধা হয়ে যায় আশেপাশে যাওয়া আসা করতে, কারণ এখানে অটো ফেয়ার থেকে আরম্ভ করে পাবলিক ট্রান্সপোর্টেরও কস্ট কিন্তু অনেকটাই বেশি। কুইক রাইড ক্যান বি অ্যান অপশন, বাট অ্যাগেন কুইক রাইড অফিসে যাওয়া আসার জন্য ইউজ হতে পারে, বাট সবসময় অ্যাভেলেবেল পাবে না। সো দিস ওয়াজ বেসিক্যালি টু গিভ ইউ অ্যান আইডিয়া যে ব্যাঙ্গালোরে কিরকম খরচ হয় আর কিভাবে খরচটা তোমরা ম্যানেজ করতে পারো। আশা করছি কিছুটা হেল্পফুল হবে। এর বাইরে যদি তোমাদের আলাদা কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ইনফরমেশন থাকে যেটা তোমরা জানাতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্ট করো, উই আর ওপেন টু ডিসকাস। অ্যান্ড আজকের পর্বটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে বা কিছু যদি হেল্পফুল মনে হয়েছে, কমেন্ট টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।